সেনাবাহিনী গিয়েছে ওইখানে যুদ্ধ করার জন্য, আবাহনী মাঠে ফুটবল খেলার জন্য যায় নাই। মুন্নি সাহা সাংবাদিক, আপনাদের জানেন, কেউ জানলো না, আমরা জানি না, মুন্নি সাহা ওইখানে লাইভ করা শুরু করে এবং যে সমস্ত অসন্তোষের কারণ ওখানে গুজব ছড়ানো হয়েছিল সেই গুজব তিনি মিডিয়ার মাধ্যমে পুরো বাংলাদেশে এবং পুরো পৃথিবীতে ছড়িয়ে দেন। আমার একজন ক্লাসমেট স্কুল লাইফে সেনাবাহিনীতে জয়েন করেছি, এক রুমে থাকতাম, পরে তার রিটায়ারমেন্টে যাওয়ার কথা ছিল। সে আমাকে প্যারেডের দিন এরে বসিয়ে দিয়ে আমাকে বলেছিল কানে কানে, 3 দিন পরে আমি কিন্তু পেনশনে চলে যাচ্ছি, টেনশন লাইসে চলে যাচ্ছি। হ্যাঁ, সে চলে গিয়ে টেনশন লাইসে, তার সাথে আমার কোনো কথা হয় না। আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, আমার 3 জন কোর্স পেয়েছি, আমার অনেক ছাত্র, তাদেরকে আমি হারিয়েছি আজীবনের জন্য। আপনাদের পরিবারদেরকে কি মানে ইয়ে দিব, আসান্তনা দিব, আমি কথা বলতে পারি না তাদের সাথে। চুপ, সেনাপদ বাহিনীর একটা উচ্চতন কর্তৃপক্ষ ছিলাম, আমি তো পারি না তাদেরকে রক্ষা করতে। তো প্রথমে ডিজিএফআই জেনারেল মোল্লা ফজলে আকবর, উনি মেজর জেনারেল ছিলেন, ব্রিগেডের থেকে মেজর জেনারেল হয়েছেন। তিনি জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীকে টেলিফোন করেন যে ডিজিএফআই থেকে কোনো ব্যক্তি কোর্ট অফ ইনকোয়ারিতে স্টেটমেন্ট দিতে যাবে না। তো জেনারেল জাহাঙ্গীর আমাকে বলেন না, জেনারেল জাহাঙ্গীর জেনারেল ইয়েকে বলেন, মোল্লা ফজলে আকবরকে বলেন তুমি জেনারেল মতিনকে বলো, ও এগুলো কোঅর্ডিনেট করছে। তো উনি আমাকে টেলিফোন করেন যে তোমরা নাকি ডিজিএফআই এর স্টেটমেন্ট চেয়েছিল, আমরা বলে আমাকে কোনো গোয়েন্দা সংস্থা কি স্টেটমেন্ট দেয়? আমি বললাম স্যার কেন দিবে না স্যার, আমরা তো বিভিন্ন ইউনিটে চাকরি করার সময় গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের প্রেক্ষিতে অনেক অ্যাকশন নেই। তার এটা তো এমন একটা ঘটনা যেটা পৃথিবীর ইতিহাসে ঘটে নাই, তো এখানে স্টেটমেন্ট দিতে অসুবিধা বলে না, আমার কোনো অফিসার স্টেটমেন্ট দিবে না। এবং আমরা ডিজিএফআই থেকে কোনো ধরনের ন্যূনতম সাহায্য পাই, অথচ তারাই উচিত ছিল আমাদেরকে সহায়তা করা। এবং আমি যেটা শুনেছি ওইখানে উঁচু উঁচু বিল্ডিংয়ে যারা থাকতো আশেপাশে, তাদের অনেকের কাছে ভিডিও ছিল, সেই ভিডিওগুলো নাকি ডিজিএফআই রিপ্রেজেন্টেটিভরা গিয়ে নিজেরা গিয়ে এটা ডিলিট করেছে। সেই ভিডিওরে ঘটনার সময় ব্রিগেডিয়ার জেনারেল আলম সিগন্যাল স্যার, তিনি সেইখানে পোস্টিং ছিলেন, তিনি মনিটর করতেছিলেন টেলিফোন কনভারসেশনগুলো। তিনি ডিজিএফআই তখন ওই প্রধানমন্ত্রীর বাসা থেকে এসে যখন বললো স্যার বলে তোমরা বেশি কথা বলো, এত কিছু হচ্ছে না, আমি এখানে দেখতেছি মনিটর করতেছি, বলে না ঠিক আছে এটা মনিটর করো। তারপরে পরবর্তীতে সে কোর্ট অফ ইনকোয়ারির একটা সদস্য হতে চেয়েছিল ব্রিগেডিয়ার আলম, কিন্তু ব্রিগেডিয়ার আলমকে তো সদস্য হতে দেয়ই নাই, তাকে একদিনের পোস্টিং করে যশোর পাঠিয়ে দেওয়া হয়। সুবেদার তোরাবালি তিনি ছিলেন একটা মাস্টার মাইন্ড ওই এলাকার, উনি অবসরপ্রাপ্ত। ওকে, সুবেদার তোরাবালি ওখানকার একজন আওয়ামী লীগ নেতা ছিলেন, ওখানকার একজন আওয়ামী লীগ নেতা। তিনি অর্গানাইজের একটা কারিগর ছিলেন। তবে এখানে উল্লেখযোগ্য বিষয়টা আমি করতে চাই, সেটা হচ্ছে যে 11টার মধ্যে তিনি বাইরে টেলিফোন করেছেন, দেশের বাইরে, পাশের একটি দেশে 11 বার টেলিফোন করেছেন। 2 বার তিনি সিঙ্গাপুরে টেলিফোন করেছেন। 1টার পরে 1টা থেকে 1টা তিনি পাশের দেশে টেলিফোন করেছেন এবং সিঙ্গাপুরে টেলিফোন করেছেন। পাশের দেশ আমাদের একটাই আছে, আর মিয়ানমার না, ইন্ডিয়া, ভারত। তারপরে ব্যারিস্টার ফজলে তাপসের এখানে ভূমিকা ছিল, সরাসরি ভূমিকা ছিল। সারা খাতুন কি কারণে গিয়েছেন আমরা জানি না, উনি ওইখানে গিয়ে অস্ত্র সারেন্ডারের একটা নাটক করেছেন, কিন্তু ওইখানে যে ফ্যামিলি বসা ছিল, আটকা ছিল, তাদের কোনো খোঁজ খবর নেন নাই। তিনি শুধু বিডিআর সৈনিকদের বলছে তোমাদের অস্ত্র তোমরা জমা দিয়ে দাও, আমি চলে যাচ্ছি, এটা বলতে উনি চলে আসেন। তারপর হচ্ছে যে সোহেল তাজ,
উনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, উনার কোনো ভূমিকা দেখি নাই, কিন্তু আমরা শুনেছি উনি তাদেরকে বাইরে পাঠানোর ব্যাপারে সুবিধা করে দিয়েছিলেন এবং এটা আমাকে বলেছিলেন জেনারেল এরশাদ, যেটা এটা আমাদের প্রতিমন্ত্রীর যে নামগুলো আমরা আনতে পারিনি আমাদের সীমাবদ্ধতার কারণে। হ্যাঁ, এবং জেনারেল এরশাদ আমাকে বলেছেন, আমি জানি কারা কারা এই প্লেন খুনিদেরকে বাইরে পাঠানোর ব্যবস্থা করেছে। তারপরে জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, আলম আরা গিনি, এমপি রেজা, ওয়ারসেদ হোসেন বেলাল, হাসান আল কিনু, রাশেদ খান মেনন, মতিয়া চৌধুরী, ইনাদেরকে কেন এইখানে দায়িত্ব দেওয়া হলো নেগোসিয়েশন করা? তারা বিডিআর এর সম্পর্কে কি জানে, আইন কানুন সম্পর্কে কি জানে? কেন কোনো সিনিয়র বা যারা বিডিআর সম্পর্কে এরকম মিলিটারি অফিসারকে দায়িত্ব দেওয়া হলো না? সেটা আমার একটা বড় ধরনের প্রশ্ন থেকেই যাবে। আমরা একটা উদাহরণ দিতে পারি, আনসারে একটা বিদ্রোহ হয়েছিল সম্ভবত 91 এই সময়, কোনো একটা সময়। সেই সময় আনসারের বিদ্রোহ দমন করার জন্য, তো নেগোশিয়েট করার জন্য যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, পরবর্তীতে তিনি সেনাপ্রধান হয়েছিলেন জেনারেল মাহবুবুর রহমান। হ্যাঁ, তিনি এর আগে আনসারের ডিজি ছিলেন, তিনি সেখানে অত্যন্ত পপুলার ছিলেন, তাকে দিয়ে এই আনসারের বিদ্রোহটাকে নেগোশিয়েট করা হয়। তাহলে সেই একই জিনিস কেন এখানে অনুসরণ করা হলো না? কেন কোনো মিলিটারি ব্যক্তিকে এখানে দায়িত্ব দেওয়া হলো না? আচ্ছা, তারপর হচ্ছে যে জেনারেল আজিজ, যিনি সেনাপ্রধান হয়েছেন, যিনি আমাদের সেনাবাহিনীর মানে যা কিছু গৌরব ছিল ধুলায় লুণ্ঠিত করেছেন। 18 সালের ইলেকশনে তিনি বলেছেন শতাব্দীর শ্রেষ্ঠ ইলেকশন হয়েছে। তিনি আর্মির হেডকোয়ার্টারে কর্মরত ছিলেন, তাকে পাওয়া গিয়েছে, দেখা গিয়েছে, এটা করতে পারেনি। অনেকেই আমাকে বলেছেন তাকে ঘটনা যখন ঘটে তিনি সিভিল ড্রেসে পিলখানার আশেপাশে ছিলেন। পরবর্তীতে ঘটনা থেমে যাওয়ার পরে তাকে দায়িত্ব দেওয়া হয় ওইখানকার একটা ব্যাটালিয়নে এবং পিলখানার সিকিউরিটি। কেন আর কোনো অফিসার ছিল না? উনি আর্টিলারি অফিসার। আমি আর্টিলারি অফিসার বলে ইয়ে করছি না, আর্টিলারি অফিসার সেনাপ্রধান হয়েছে, কিন্তু এখানে ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন ছিল, এই 46 ব্রিগেডে 9 ডিভিশন ছিল। সেইখান থেকে তাদেরকে এনে এখানে নিরাপত্তার দায়িত্ব দেওয়া যেতে পারে এবং ওইখানে থাকতে তিনি ফুল কর্নেলের প্রমোশন প্রাপ্ত হন এবং তাকে এখানে ঢাকা সেক্টরে নিয়োজিত হয়। আপনি আরেকটা জিনিস স্মরণ করে দেন, কেয়ারটেকার গভর্নমেন্টের সময় ওনার যখন নাম আসে সেই প্রমোশন বোর্ডে আমি ছিলাম, তাকে আমরা প্রমোশন দেই নেই তার ভাইয়ের ওই সন্ত্রাসী কার্যকলাপের সম্পৃক্ততার কারণে। যে এরকম একটা অফিসারকে একটা সন্ত্রাসী পরিবারকে উৎসাহিত করে। ব্রিগেডিয়ার জেনারেল সরওয়ার্দী, পরবর্তীতে উনি লেফটেন্যান্ট জেনারেল হন। উনি তখন এনডিসি করছিলেন, তিনি কোনো দায়িত্বের মধ্যে পড়েন না। তিনি কি কারণে যমুনাতে চলে যান, সেখানে গিয়ে বিভিন্ন ওই যারা আলোচনার জন্য গিয়েছে তাদেরকে বলেন তোমাদের কিছু হবে না, হ্যাঁ তোমরা ঠান্ডা থাকো, তোমাদের ইয়ে করা হবে। তারপরে উনি তাদেরকে ইয়ে করেন, ওখান থেকে আরেকজনের টেলিফোনের মাধ্যমে ডিএডি রহিমের সাথে কথা বলেন, তিনি একই কথা বলেন, না তোমাদের দাবি দেওয়া ইয়ে করা হবে। তিনি কেন একটা ছাত্র হয়ে কোনো দায় দায়িত্বের মধ্যে না পড়েও তিনি কেন যমুনাতে গেলেন? তারপরে মোল্লা ফজল আকবরের কথা বলেছি, যেটা জিজি ভাই ছিলেন, তিনি ওই আমি শুনেছি জেনারেল তারেকের সাথে মিলে যে মানে ইয়েকে যারা অর্ডন করেছিল তাদের উইথড্র করে আবাহনী মাঠে নিয়ে আসার জন্য সেনাবাহিনী গিয়েছে, ওইখানে যুদ্ধ করার জন্য। আবাহনী মাঠে ফুটবল খেলার জন্য যায় নাই। কেন তাদেরকে সেখান থেকে উইথড্র করে নিয়ে আসা হলো? কেন একটা কর্ডন করা পরিস্থিতি থেকে একদম মানে অনিরাপদ জায়গা যারা ভেগে যাচ্ছিল, কর্ডন থাকলে তারা ভেগে যেতে পারতো না, কেন এই নিরাপত্তা বেষ্টনীটাকে ভেঙে সবাইকে নিয়ে বলা যে গোলাগুলি হচ্ছিল? তা আমরা তো গোলাগুলি ফেস করতে অভ্যস্ত, তো গোলাগুলি ছাড়া কি আমরা যুদ্ধে যাব নাকি? এরপরে হচ্ছে মেজর জেনারেল মঈনুল হাসান, যিনি বিডিআর হন, তিনি ব্রিগেডিয়ার জেনারেল হিসাবে তিনি আমার সিনিয়র, তিনি অতিক্রান্ত হন, মানে তিনি প্রমোশন পান নাই। তিনি ব্রিগেডিয়ার জেনারেল হিসাবে এএফডব্লিউসি কোর্সের প্রধান প্রশিক্ষক ছিলেন এনডিসিতে। তিনি একটু জনই স্মরণ করিয়ে দেই যে তিনি জিয়াউর রহমান হত্যা মামলার একজন আসামি ছিলেন, পরবর্তীতে তিনি খালাস পান। অনেকদিন তিনি অন্তরীণ ছিলেন, বন্দী ছিলেন।
পরবর্তী তিনি ব্রিগেডিয়ার হন এবং এমনি ভালো অফিসার। তিনি এনডিসিতে ব্রিগেডিয়ার হিসাবে পোস্টিং থাকে। সেই সময় তাকে পদোন্নতি দিয়ে ডিজি বিডিআর বানানো। আমার কথা হচ্ছে যে এই ধরনের পরিস্থিতিতে আমরা এমন কাউকে পাঠাই না যার কমান্ড এক্সপিরিয়েন্স না। এটা এমন একটা সিচুয়েশন, আপনাকে পাঠাইতে হলে কমান্ড পাঠাতে হবে যিনি ডিভিশন কমান্ড করেছেন, সেপারেট ফোর্স কমান্ড করেছেন। এইরকম অফিসার হঠাৎ করে সেখানে ব্রিগেডিয়ার জেনারেল মঈন তাকে কেন ওইখানে পাঠানো হলো? দ্বিতীয় কথা হচ্ছে যে ডিজির যে বাসাটা ছিল আমরা তখনও তদন্ত শেষ করি নাই। এখানে অনেক আলামত ছিল, গ্রেনেড ছিল, মানুষের রক্তের দাগ ছিল, মানে গুলাগুলি ছিল ওইখানে। তিনি কয়েকদিনের মধ্যে, সময়ের মধ্যে তিনি সেটা পরিষ্কার করে তিনি সেই বাসায় উঠে যান। এইখানে এভিডেন্স নষ্ট করা হয়েছে ইচ্ছাকৃতভাবে। র্যাবের ডিজি আমি আগেই বলেছি তিনি আমাদেরকে কোনো হেল্প করেন নাই। আমরা র্যাব ডিজি হাসান মাহমুদ, আমরা র্যাবের হেডকোয়ার্টারে প্রথম দিকে যখন গিয়েছিলাম তখন কিছু তথ্য পেয়েছি আইজি হল। তিনি তখন তাকে তিনি হেল্প করেন, কিন্তু পরবর্তীতে আরেকদিন যখন গিয়ে কয়েকদিন পরে তখন আমাদেরকে জানানো হয় যে র্যাব থেকে কোনো ধরনের ইনপুট দেওয়া হবে না। হ্যাঁ, আমাদের এটা আমরা জাতীয় পর্যায়ে দিই। তো আমরা বললাম যে কেন, এটা তো আমরা তো সম্মিলিতভাবে একটা করছি। বলে যে না, আমাদেরকে সেই উপরের নির্দেশের কথাই বলা হল। তারপরে হচ্ছে মেজর জেনারেল রেজানু, উনি সেই সময় কর্নেল রেজানু ছিলেন, উনি র্যাবে ছিলেন। র্যাবে যে শামসুজ্জামানকে ভিতরে ঢুকতে নিষেধ করেছে সেই রেজানু পরবর্তীতে তিনি মেজর জেনারেল হয়ে যান এবং রাষ্ট্রদূত নিয়োগপ্রাপ্ত হন। তারপরে হচ্ছে যে মুন্নি সাহা, সাংবাদিক আপনাদের জানেন, কেউ জানলো না, আমরা জানি না, মুন্নি সাহা ওইখানে লাইভ করা শুরু করে এবং যে সমস্ত অসন্তোষের কারণ ওখানে গুজব ছড়ানো হয়েছিল সেই গুজব তিনি মিডিয়ার মাধ্যমে পুরো বাংলাদেশে এবং পুরো পৃথিবীতে ছড়িয়ে দেন এবং যার কারণে যেই বিদ্রোহটা, যে হত্যাযজ্ঞটা শুধুমাত্র পিলখানার মধ্যে সীমাবদ্ধ ছিল সেটা পুরো সারা দেশে ছড়িয়ে পড়ে। এবং কেন উনি কে তাকে এই খবরটা দিল, গন্ডগোল। আচ্ছা, আমি আরেকটা ঘটনা বলি। সাদেক হোসেন চৌধুরীর ভাই, ওনার সাথে আমার একটা ভালো সম্পর্ক, ওনার সাথে কথাবার্তা হয়। তিনি আমাকে একটা তথ্য দেন, সেটা হচ্ছে যে তিনি যখন গোলাগুলির সব সংবাদটা শুনেন যে বিডিআর একটা গোলাগুলি হচ্ছে, তিনি এটার সঠিকতা যাচাই করার জন্য তিনি তোফায়েল আহমেদ সাহেবকে টেলিফোন করেন, রাজনীতির তোফায়েল আহমেদ। তো তোফায়েল আহমেদ তখন বলে যে আমি তো যমুনায় আসছি, প্রধানমন্ত্রী আমাকে ডেকেছেন। তো বলে যে ভাই আমি এরকম একটা খবর শুনছি, ঘটনা কি সত্য? বলে আমি তো জানি না, আচ্ছা তুমি দাঁড়াও। তো উনি মোবাইল অন রেখে তৎকালীন প্রধানমন্ত্রীর সাথে কথা বলে জানতে চান বিডিআর কি কোনো গোলাগুলি হয়েছে কিনা। প্রধানমন্ত্রী তখন বলে না না, কোনো গোলাগুলি হচ্ছে না। আচ্ছা, গোলাগুলি যদি না হয়ে থাকে, কোনো যদি অসন্তোষ না হয়ে থাকে, তাহলে প্রধানমন্ত্রী যমুনায় এই সমস্ত সিনিয়র নেতাদের কেন দাওয়াত দিলেন? এই প্রশ্নটা আমরা উত্তর খুঁজে পাইনি। তারপরে হচ্ছে ওই যে অ্যাম্বুলেন্সে করে কিছু বের হয়ে যায়, কারা বের হয় সেটা জানি না। তারপরে প্লেনে করে নাকি একটা গ্রুপ দুবাই চলে যায়, বিশেষ করে খুনি গ্রুপ। হ্যাঁ, এটা আমি জেনারেল এরশাদ সাহেব আমাকে কনফার্ম করেছেন, উনি একসময় রাষ্ট্রপতি ছিলেন, উনি নিশ্চয় আমার চেয়ে খবর, এবং ওনার যেহেতু ভাগ্নে মারা গিয়েছেন সেই জন্য উনি আমাদের চেয়ে খবর বেশি রাখেন। এরপরে হচ্ছে আরেকটা জিনিস, এটা আপনাদের ওইখানে লেখা নাই, প্রধানমন্ত্রী থাকতেন তখন সুজা সদন, উনি যাওয়ার কথা হচ্ছে যে গণভবন তখন পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছিল, কারণ গণভবনে কেউ থাকতো না। তাহলে ওনার হঠাৎ করে গণভবনের পরিবর্তে তড়িঘড়ি করে সুজা সদন ছেড়ে যমুনায় কেন গেলেন? এবং যখন গিয়েছেন তখনও কিন্তু ওখানে রং করেছে, সে রং শুকায় নাই, সেই রঙের গন্ধ ছিল। এবং আমার কাছে অনেকে বলে, আমি যমুনায় যাই নাই কখনো,
যে যারা ওইখানে সিনিয়র অফিসার গিয়েছিল তারা বলছে যে কয়েকজন বলছে যে আমাদের গায়ে এই জানলার রং বা দরজার রং কাপড়ে লেগে গিয়েছিল ইউনিফর্ম। এত তাড়াহুড়ার কি ছিল যে মানে যমুনায় যেতে হবে? উনি তো এতদিন ছিলেন, কে তাকে মানে এই উপদেশটা দিয়েছে? তো এই জিনিসগুলো আমরা বের করতে পারি নাই, কারণ আমাদেরকে কেউ সহযোগিতা করেনি। এরপরে আমি আগেই বলেছি 2009 সাল থেকে আমি অপেক্ষায় ছিলাম এই তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি আমি আপাতত উপস্থাপন করতে পারছি, এবং প্রার্থনা করতে এইটুকু সময় অন্তত আমাকে দিয়ে রাখেন যাতে আমি আমার এই কথাগুলো বলে যেতে পারি। কেউ বলুক আর না বলুক, আমি যেন আমার মনের দুঃখটা শেয়ার করে যেতে পারি। কারণ যারা মারা গিয়েছে তারা আমার খুব ক্লোজ। এখানে 3 জন আমার কোর্সমেট ছিল, আমার একজন ক্লাসমেট ছিল, স্কুল লাইফে সেনাবাহিনীতে জয়েন করেছি, এক রুমে থাকতাম। পরে তার রিটায়ারমেন্টে যাওয়ার কথা ছিল, সে আমাকে প্যারেডের দিন চেয়ারে বসিয়ে দিয়ে আমাকে বলেছিল কানে কানে 3 দিন পর আমি কিন্তু পেনশনে চলে যাচ্ছি, টেনশন লাইসে চলে যাচ্ছি। হ্যাঁ, সে চলে গিয়েছিল টেনশন লাইসে, তার সাথে আমার কোনো কথা হয় না। আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, আমার 3 জন কোর্সমেট, আমার অনেক ছাত্র, তাদেরকে আমি হারিয়েছি আজীবনের জন্য। তাদের পরিবারদেরকে কি মানে ইয়ে দিব, সান্ত্বনা দিব? আমি কথা বলতে পারি না তাদের সাথে। সেনাপদ বাহিনীর একটা উচ্চতন কর্তৃপক্ষ ছিলাম, আমি তো পারি না তাদেরকে রক্ষা করতে। আমি মনে করি এই হত্যাকাণ্ডের শুধুমাত্র অপারেশন ডাল ভাতের জন্য কিংবা রেশন বৃদ্ধির জন্য হয়নি। আমি মনে করি এটি পরিকল্পিত হত্যাকাণ্ড, যার মাধ্যমে বাংলাদেশকে দুর্বল করার পরিকল্পনা করা হয়েছে একটি দেশের পরদার্থ বানানোর জন্য। এই পরিকল্পনায় যুক্ত ছিল দেশের কিছু বিশ্বাসঘাতক এবং বাইরের একটি দেশের চক্রান্ত। এই হত্যাযজ্ঞের হাত ধরে এসেছে 5ই মে শাপলা চত্বরের হত্যা, গণহত্যা, ভোটারবিহীন নির্বাচন, শিক্ষা ব্যবস্থা ধ্বংস, বিচার ব্যবস্থা ধ্বংস, আর্থিক খাত ধ্বংস, দুর্নীতির মহা উৎসব, গুম খুনের অবাধ রাজত্ব, রোহিঙ্গা ক্রাইসিস সহ আরো অনেক কিছু, যারা আপনারা জানেন, আমার চেয়ে বেশি জানেন। আমি চাই সঠিক তদন্ত হোক, দোষী ব্যক্তিদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। না হলে আমরা যে আন্দোলনের দ্বিতীয় একটি মুক্ত দেশ পেয়েছি, সেই মুক্ত দেশ আবার মুখ থুবড়ে পড়বে। মনে রাখবেন, শত্রু চারিদিকে বিরাজমান, এক এক ভেসে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন, কোনোদিন রিক্সাওয়ালার ভেসে, কোনোদিন ডাক্তারের ভেসে, কোনোদিন গার্মেন্টস কর্মীর ভেসে আসতেছে। এরা আসবে, এরা ষড়যন্ত্র চালিয়ে যাবে। 25 বছরে যে লুটতরাজ করেছে সেটা হঠাৎ মসনদ চলে যাবে এবং ছেড়ে দিবে, এটা এবং এই প্রতিবিপ্লব কোন না কোনোভাবে হবে। তো যেই ঘটনার সূত্র ধরে বাংলাদেশের আজকের এই পরিস্থিতি, সেই ঘটনার যদি দৃষ্টান্তমূলক শাস্তি না হয় তাহলে বিচার হবে না, সেই বিচারও ওই অবিচারে থেকে যাবে। এবং এই তারা বিভিন্ন সময়ে প্রতিবাদ করেছে, তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে অথবা তাদের কারো পদোন্নতি হয় নাই। যারা পদলায়ন করেছে, যারা সাপোর্ট দিয়েছে, তারা তরতর করে উপর উঠে গিয়েছে। আমি চাই যাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল তাদেরকে, যাদের বয়স আছে তাদেরকে পুনরায় চাকরিতে নেওয়া হোক, তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হোক। সবশেষে আমি বিডিআরের একজন শহীদের কথা বলে শেষ, ক্যাপ্টেন নূর আমার আত্মীয়, তার লাশ আমরা আইডেন্টিফাই করতে পারিনি। শেষে 5 জনের লাশ আমরা আইডেন্টিফাই করতে পারি নাই। এর মধ্যে বিডিআর এর যিনি সিনিয়র জেসিও ছিলেন তিনি
কর্নেল গুলজার, ক্যাপ্টেন নূর, এর মধ্যে মানে ইয়ে করা প্রিন্টের মাধ্যমে অনেকদিন পরে। আর তো তার বাবাকে আমাকে সেনাপ্রধান বললো যে দেখো যে লাশগুলো পড়ে আছে, 3 মাস হয়ে গেছে, এদেরকে তো দাফন করতে হবে, তুমি তোমার রিলেটিভকে বলো, মানে এর মধ্যে আছে, এর বাইরে তো নাই। তা আমি আমার আত্মীয়কে, এটা আপনার ছেলের লাশ এখানে আছে, এই 57 জনের মধ্যেই যে কবর আছে এখানে আপনার ছেলের লাশ আছে। উনি আমাকে বলেছিলেন, বাবা মুসলমান হয়ে ছেলের মৃত্যুতে ইন্না লিল্লাহি পড়ার সুযোগ পেলাম, এই কথার উত্তর আমি কিভাবে দেব আপনি আমাকে বলেন। আমি মানে অস্বস্তিতে ছিলাম। আমি সেনা সদরে চাকরিকালীন সময়ে আমি এক পর্যায়ে ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। আমি তৎকালীন সেনাপ্রধান জেনারেল মুবিনের সাথে এই ব্যাপারে আলোচনা করেছিলাম। তিনি বলেন যে তুমি বাইরে চলে যাও, কিছুদিন ঘুরে আসো। আমি বললাম যে বাইরে গিয়ে কি স্যার আমি এইটা দূর করতে পারবো? বলে গিয়ে দেখো না। হ্যাঁ, আমার কিছুটা কাজ হয়েছিল কিন্তু পুরো কাজ আমি ঘুমাইতে গেলে সেই জিনিসে বেশি আসে। আমি যখন কারো কথা চিন্তা করি যে জেনারেল শাকির, কর্নেল এনশাদ বা কর্নেল আনিস, ব্রিগেডিয়ার বাড়ি, এদের কথা চিন্তা করলে এদের অরিজিনাল চেহারা কারো কাছে আসে না। সেই বিভৎস চেহারাগুলা আমার চোখের সামনে ভেসে আসে, আমি অনেক সময় ঘুমাতে পারি না। তো আমি আশা করব যে আমি যে বক্তব্যগুলো দিলাম, আমি এর অধিকাংশই কর্মীকারীতে নাই, যেহেতু আমি তদন্ত, উচ্চ তদন্ত আদালতের আমরা সুপারিশ করেছি, তদন্ত আদালত এগুলো খুঁজে বের করবে এবং আমার যদি কোনো প্রয়োজন হয় তদন্ত আদালতকে সাহায্য করার জন্য আমি সাহায্য করতে রাজি আছি।